এয়ার ইন্ডিয়ার ৪৫ লাখ গ্রাহকের ক্রেডিট কার্ড, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি, হুমকির মুখে যাত্রীদের আর্থিক নিরাপত্তা। সোমবার থেকে ইতালিতে শিথিল হচ্ছে বিধিনিষেধ। ৩৫ বছরের কম বয়সীরাও পাবেন ভ্যাকসিন। ইউরোপে টিকা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে সুইডেন। এবং ভ্রমণ ভিসায় কাজের আশায় আরব আমিরাত গিয়ে প্রতারণার শিকার বহু বাংলাদেশি। দালালের খপ্পরে পড়ে হারিয়েছেন সর্বস্ব। দুর্দশা লাঘবে দূতাবাসের হস্তক্ষেপ কামনা। এদিকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আনন্দ মিছিল হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে $50 লাখ বা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণে উৎসাহ দিতে নিউ ইয়র্ক, ম্যারিল্যান্ড, ওহাইও অঙ্গরাজ্যে বিভিন্ন অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে এসব খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জেনিফার, আপনাকে ধন্যবাদ। প্যালেস্টাইন এবং ইসরায়েলে যে যুদ্ধবিরতি গতকালকে হয়েছে, তাতে করে কিন্তু সারা পৃথিবীর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তেমনি যুক্তরাষ্ট্রেও আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বড় বড় যতগুলো শহর আছে সেই শহরগুলোতে কিন্তু আনন্দ মিছিল হয়েছে। এই যে নিউ ইয়র্কে, যেখানে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের যে শহর ম্যানহাটন, সেখানে যে ইসরায়েলের দূতাবাস রয়েছে, আমরা দেখেছি যে সেই ইসরায়েলের দূতাবাসের সামনে শত শত হাজার হাজার ফিলিস্তিনিরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিল। এবং এই বিক্ষোভ প্রদর্শনের সময়ে এই ম্যানহাটানে ইসরায়েলি সমর্থক এবং ফিলিস্তিনি সমর্থকদের মধ্যে কিন্তু হাতাহাতির ঘটনাও ঘটেছে, যেটি আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার ব্যাপারে সবসময় কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো এবং ফিলিস্তিনি কিন্তু সবসময় অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে বলে ইসরায়েল এতটা ক্ষমতাধর হয়ে উঠেছে এবং এই সমস্যার সমাধান হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং জাতিসংঘ কার্যকর কোনো যে উদ্যোগ নিতে পারছে না, সে নিয়েও কিন্তু বিভিন্ন দেশ অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণেই জাতিসংঘের মতো একটি রাষ্ট্রসংঘ তারাও কিন্তু এই ইস্যুটিতে কোনো বড় ধরনের কার্যকর ভূমিকা নিতে পারছে না। সেই জন্য পুরো যুক্তরাষ্ট্রে কিন্তু এই ইস্যুটি বেশ চাঙ্গা। ফলে যখন যুদ্ধবিরতি হলো, সেই যুদ্ধবিরতির পরে এই যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন ফিলিস্তিনি নাগরিক, এই যুক্তরাষ্ট্রে যারা মানবাধিকারে বিশ্বাস করেন, মানুষের অধিকারে যারা বিশ্বাস করেন, যারা হানাহানি চান না, হত্যা চান না, সেই সব মানুষ এবং মুসলিম ধর্মাবলম্বী এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরাও কিন্তু তারা এটি নিয়ে সোচ্চার ছিলেন। যুদ্ধবিরতির পর তারা রাস্তায় নেমে এসেছেন এবং রাত হয়ে গেলেও তারা কিন্তু গভীর রাত পর্যন্ত কিন্তু তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমি এই বিষয়ে কথা বলার জন্য স্থানীয় একজন প্রবাসীর সঙ্গে এখন কথা বলবো। শরীফ দাদ খান, একটু আমাদেরকে বলবেন যে এই যে ফিলিস্তিনি এবং ইসরায়েলের ইস্যুটি আপাতত যুদ্ধবিরতি হলো, তো এখানকার প্রতিক্রিয়া কি মানুষের? এটি আপনারা জানেন, সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে সহিংস অবস্থা চলছে এবং অবস্থা এতটাই খারাপ ছিল, প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। গত 70 বছর ধরে আমরা দেখছি এই ধরনের একটি অনাচার। তো তার প্রতিবাদে আরব রাষ্ট্রগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তবুও আমরা আশা করছি মিশরের মধ্যস্থতায় সাম্প্রতিককালে যে সিজফায়ারটি হয়েছে এটি এক্সটেন্ডেড হবে। প্রচ্ছন্নভাবে যুক্তরাষ্ট্রের যথেষ্ট অবদান এখানে রয়েছে আমি বলে মনে করি এবং এটা শান্তির জন্য অপরিহার্য। ফিলিস্তিনি রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা হোক, সে ব্যাপারে প্রতিটি মুসলমানের সাথে আমাদের সকলের দাবি। জি, এই যে যুদ্ধবিরতিটা হলো, সেখানে এখানকার মুসলমান বা এখানকার প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন প্রবাসীদের প্রতিক্রিয়াটা কি দেখলেন? এটা প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তির, যে কারণে যে অবস্থাটা তৈরি হয়েছিল সেই অবস্থা থেকে মুক্তির জন্য এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত দরকার। এবং এই সময় আরব রাষ্ট্রগুলো যদি একটু সোচ্চার হয় তাহলে এই প্রক্রিয়া আরো অগ্রগামী হবে বলে আমি মনে করি। জনাব শরীফ দাদ খান, আপনাকে ধন্যবাদ। জি, আমরা প্যালেস্তাইন এবং ফিলিস্তিনি ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রে কি হলো সেটি আমরা জানার চেষ্টা করেছি জেনিফার। আমরা এখন একটু করোনা পরিস্থিতির দিকে নজর দিতে চাই। করোনা পরিস্থিতি নিয়ে অনেকগুলো সুখবর রয়েছে যুক্তরাষ্ট্রে। অনেক দিন ধরেই আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা অনেক কম। যে আক্রান্তের যে রেট, সেই রেট কিন্তু আজকেও একদিনে
28,000 মানুষ আক্রান্ত হলেও এই সংখ্যাটি কিন্তু অন্য যে কোনো দিনের তুলনায় কিন্তু কম, বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত যে নিউ ইয়র্কে অনেক বাংলাদেশিও করোনাতে মারা গিয়েছেন, সেই নিউ ইয়র্কেও কিন্তু আক্রান্ত এবং মৃতের সংখ্যা খুব কম। আজকে একদিনে মাত্র 15 জন নিউ ইয়র্কে যেখানে 2 কোটি মানুষ বসবাস করেন, সেখানে মাত্র 15 জন কিন্তু করোনায় মারা গেছেন। পরিস্থিতি খুব উন্নতি হচ্ছে, বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশি যারা এখানে প্রবাসী তারাও জেগে উঠেছেন। এখানকার পরিস্থিতি জানার জন্য স্থানীয় একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী সারোয়ার রাফি, তার সঙ্গে কথা বলবো। একটু বলবেন যে করোনা পরিস্থিতিটা কি? করোনা পরিস্থিতি আমাদের এখানে অত্যন্ত খুব ভালো এবং প্রতিটা স্টেটেই অলরেডি গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, যে লটারি ডিক্লেয়ার করেছে যে করোনা ভ্যাকসিন নিবে তারা $5 মিলিয়ন করে, কোথাও 1 মিলিয়ন, যেটাতে আমরা লুজ করেছি। আমরা অলরেডি ভ্যাকসিন টিকা দিয়ে ফেলেছি, কিন্তু আমরা লুজ করলাম। আমি আশা করব যারা এখন পর্যন্ত টিকা নেয়নি তারা যাতে এই সুযোগটা নেয় এবং এই লটারির সাকসেস হয়, এটাই আমি আশা করব। এবং আমাদের এখানে মৃত্যু সংখ্যা এতই কমেছে যে আমরা এখন মাস্ক পরাটা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সারোয়ার রাফি। জি জেনিফার, আপনি যেটি বলছিলেন যে আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে নর্থ ক্যারোলাইনার একটি অঙ্গরাজ্য, সেখানে কিন্তু করোনা যে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রতিজনকে $100 করে দেয়া হয়েছে। সেই খবর সময় সংবাদের মাধ্যমে অনেককে আমি জানিয়েছিলাম। এখন নিউ ইয়র্ক, ওহাইও এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্য কিন্তু $5 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হচ্ছে। তাতে করে ধারণা করা হচ্ছে যে এর ফলে অনেক মানুষ যারা এখনো করোনার টিকা নেননি তারা হয়তো খুব দ্রুতই টিকা নেবেন, অন্তত পক্ষে টাকার লোভে, ডলারের লোভে হলেও তারা কিন্তু নেবেন। আমি একটি ইমিগ্রেশন প্রসঙ্গে বলতে চাই। ইমিগ্রেশনের একটি বড় খবর রয়েছে, সেটি হচ্ছে যে যেসব নতুন অভিবাসী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ প্রাপ্ত হয়েছিলেন, তাদের ভিসা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি বড় বাধা ছিল হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স। তাদেরকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, গতবারের সরকার, তারা কিন্তু বাধ্যতামূলক সেই হেলথ ইন্স্যুরেন্সটি কিন্তু বাধ্যতামূলক করেছিল। তাতে করে কিন্তু অনেকেই কিন্তু সেই হেলথ ইন্স্যুরেন্সটি নিতে পারছিলেন না এবং সেই জন্য কিন্তু ইমিগ্রেশন প্রক্রিয়াটি একটি ধীরগতি হয়েছিল। আমি এখন এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলবো যিনি গতকালকেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, পাসপোর্ট পেয়েছেন। আপনি একটু বলবেন যে এর ফলে কি যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়াটি কি আরো সহজ হলো? অবশ্যই সহজ হলো। যুক্তরাষ্ট্রে আমরা যারা প্রবাসী হিসাবে বসবাস করি, আমাদের ভিতরে একটা চিন্তা ছিল, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স থাকবে না, এটাকে বাতিল করার জন্য। এবং আমেরিকাতে হেলথ ইন্স্যুরেন্স একটা বিশাল একটা ব্যাপার, স্বাস্থ্যগত কারণে এবং এক্সপেন্সিভও বটে। ওই দিক থেকে পুরোটা নেশন, আমরা যারা প্রবাসী, আমরা ভীষণভাবে চিন্তিত ছিলাম। বাট বর্তমান অবস্থানে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন, যে এটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার জন্য, এবং এই হেলথ ইন্স্যুরেন্স সবার জন্য প্রযোজ্য থাকবে, আবার নতুন করে শুরু হবে। এই কারণে আমি জো বাইডেনকে ধন্যবাদ জানাই, বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ সুলতান ভোকারি। আপনি জেনিফার শুনছিলেন যে স্থানীয় একজন থিয়েটার কর্মী সুলতান ভোকারির কথা। আমরা এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের প্যালেস্তাইন এবং ফিলিস্তিনি যুদ্ধ বিরতির পর এখানকার মানুষের প্রতিক্রিয়া, করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট এবং অভিবাসন প্রক্রিয়া নিয়ে আবার যে গতি পাচ্ছে বাংলাদেশের মানুষ সহ বিদেশি মানুষেরা যে এই যুক্তরাষ্ট্রে আরও বেশি মাত্রায় অভিবাসন নিতে আসতে পারেন তার দ্বার যে উন্মোচিত হলো সেই সংক্রান্ত খবর। এই ছিল আমার কাছে। জেনিফার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান। ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো বাংলাদেশিরা প্রায় প্রতারণার শিকার হচ্ছেন। সময় সংবাদের কাছে এমন অভিযোগ করেছে বেশ কয়েকজন ভুক্তভোগী। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। উন্নত জীবন গড়ার স্বপ্নে অনেকেই ভ্রমণ ভিসা নিয়ে কাজের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান, কিন্তু প্রতারণার ফাঁদে পড়েছেন বেশিরভাগই। মূলত সংযুক্ত আরব আমিরাতে পর্যটক হিসেবে প্রবেশ করার পর ভিসা পরিবর্তন করতে গিয়েই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য প্রবাসী। আমার পাসপোর্টটাতে বিজনেস পাসপোর্ট করে দিবে বলে সে আমার থেকে এবং আমার এলাকার যে 4টা ছেলে আছে তাদের থেকে টোটালি 6 থেকে 7 লাখ টাকা নিয়েছে, যেটা ব্যাংকের মাধ্যমে। কাজ দেয় নাই, ও আমাদেরকে 2 মাসের মতন নির্ভর রেখেছে, খাওয়া দাওয়া দেয় নাই ঠিক মতন, কাজ কামও দেয় নাই। কাজ দেবে বলে কাজ দেয় না, ব্যাগ ট্যাগ রেখে দিছে, আমাদের রুম থেকে বাইর করে দিছে।
আমরা রাস্তায় ঘুরছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগদানের কথা বলে নামসর্বস্ব বাংলাদেশি কিছু কনসালটেন্সি প্রতিষ্ঠান এবং দালাল চক্র হয়রানির পাশাপাশি অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদে পড়ে অসংখ্য যুবক এখন অবৈধ হয়ে পথে পথে ঘুরছেন। শুধু কারো কথা শুনে সে চলে আসতেছে ভিজিট বিষয়ে, এসে এখানে সেখানে ঘুরতেছেন চাকরির জন্য। দেখা গেছে তাদের অনেক বৈরিতার পরিবেশে পড়তে হচ্ছে, তারা ভাষা জানে না, কাজ জানে না। ভ্রমণ বিষয়ে অনভিজ্ঞরা কাজের সন্ধানে আমিরাত যাওয়ায় অনেক ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয় না। তবে বিপুল অর্থ খরচ করে ভ্রমণ করা ব্যক্তিরাও দেশে ফিরতে রাজি হন না। আর এই সুযোগে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশিদের ফাঁদে ফেলে দালাল চক্র। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের দুর্দশা লাঘবের আহ্বান ভুক্তভোগীদের। শিবলি আল সাদিক। নতুন নিয়মের কারণে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের ঢাকা থেকে সৌদি গিয়ে নিজ খরচে 7 দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এতে হোটেল বুকিংয়ে অতিরিক্ত অর্থ খরচ হওয়ায় বিপাকে প্রবাসীরা। বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করার দাবি করেছেন তারা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্ট। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট হোটেলের বুকিং ও ইন্স্যুরেন্স ছাড়া বোর্ডিং পাস পাওয়া যাচ্ছে না কিছুতেই। যারা করোনার ভ্যাকসিন নেননি তারা সৌদি আরবে প্রবেশ করলে 7 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে, আর হোটেলের ব্যয়ও বহন করতে হবে যাত্রীকে। এমন পরিস্থিতিতে গেল 20 মে হতে 24 মে পর্যন্ত বিমানের সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে দেশটিতে যেতে এবং সেখান থেকে আসতে চাওয়া প্রবাসীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় কোয়ারেন্টাইনের বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়েছেন অনেকে। বাংলাদেশ থেকে হোটেল বুকিং দেওয়া যাত্রীরা বলছেন ঢাকায় অনেক ভোগান্তির পাশাপাশি বেশি টাকা দিয়ে হোটেল বুকিং দিতে হচ্ছে। বাংলাদেশে একবার সোনারগাঁ, একবার এয়ারপোর্ট, আজকে গত 2 দিন ধরে আমাদেরকে এই বিড়ম্বনা চলছে। অনেক টাকা খরচ করে অনেক কষ্ট করে এই জায়গার মধ্যে আইছি। টাকা অনেক দালালের মাধ্যমে প্রতারিত হয়েছে, প্রায় আমার 1.5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। সৌদিতে থাকা স্থানীয় প্রবাসীরা বলছেন ঢাকা থেকে আসা যাত্রীদের আত্মীয় স্বজন চাইলে জেদ্দা বিমানবন্দরের টার্মিনাল 1 সৌদি এয়ারলাইন্সের টিকেটিং অফিস থেকেও সৌদি সরকার ঘোষিত কোয়ারেন্টাইন হোটেলে বুকিং দিতে পারছেন, যা বাংলাদেশের তুলনায় খরচ অনেক কম। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। মালয়েশিয়ায় দফায় দফায় চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা সংক্রমণ রোধে দেশটির সরকারের পক্ষ থেকে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। এতে করে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে করোনা আতঙ্ক বেড়েই চলেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদের, ধন্যবাদ জেনিফার। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় গত কিছুদিন ধরেই প্রতিদিনই কিন্তু করোনায় শনাক্তের রেকর্ড হচ্ছে, পাশাপাশি মৃত্যুর রেকর্ডও হচ্ছে। তবে গত 24 ঘন্টায় শনাক্ত ও মৃতের হার সামান্য কমলেও শনাক্তের হার এখনো 6000-এর উপরে রয়েছে। একই সাথে মৃতের সংখ্যাও কিন্তু 50 জনের ঊর্ধ্বে রয়েছে। আপনি জানেন যে মালয়েশিয়ায় বর্তমানে চলাচলের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটিকে আরো কঠোর করার লক্ষ্যে শনিবার অর্থাৎ আজকেই একটু পরে সরকারের পক্ষ থেকে একটি নতুন বিধিনিষেধ আসবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া জেনিফার, মালয়েশিয়া সরকার কোন কোন বিষয়ের উপর এই কঠোর বিধিনিষেধ আরোপ করবে সেটা জানার পর আমরা সময় টেলিভিশনের দর্শকদের জানিয়ে দেব। এদিকে আপনাকে গত 24 ঘন্টা করোনা শনাক্তের কথা যদি বলি, তাহলে বলা যায় এখানে গত 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছে 6493 জন। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,98,795 জনে। জেনিফার, এছাড়া গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 50 জনের মৃত্যু হয়েছে। এখন সব মিলিয়ে এখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2149 জনে। তো এমন পরিস্থিতিতে দেশের মানুষকে সচেতন হওয়ার জন্য কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। অন্যদিকে মালয়েশিয়ায় টিকা নেওয়ার কথা যদি বলি আপনাকে, তাহলে বলতে হয় এখনো পর্যন্ত এখানে 2.3 মিলিয়নেরও বেশি মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছে এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে প্রায় 9 লাখ মানুষ। জেনিফার, আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধকরণের জন্য রিক্যালিব্রেশন প্ল্যান ও রিক্যালিব্রেশন রিটার্ন নামে যে দুইটি প্রকল্পের ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার, তা কিন্তু আগামী মাসের 30 জুন শেষ হতে যাচ্ছে। তবে এরই মধ্যেই অনেক প্রবাসী বাংলাদেশি এই রিক্যালিব্রেশন প্ল্যানে বৈধকরণের জন্য নাম নিবন্ধন করলেও এখনো পর্যন্ত তারা তাদের সেই কাঙ্ক্ষিত ভিসা কিন্তু ওরকম ভাবে পাচ্ছেন না। তো জেনিফার, এছাড়া আপনি জানেন যে সরকারের দেয়া সাধারণ এই ক্ষমা ঘোষণার পরও কিন্তু অবৈধ অভিবাসীদের আটক করতে মালয়েশিয়া সরকার প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে, আর এই কারণে অনেক প্রবাসী বাংলাদেশি আতঙ্কের মধ্যে রয়েছে। জেনিফার, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সেটি হলো করোনাকালীন সময়ে বাংলাদেশ সহ অন্যান্য দেশের যে বিদেশি কর্মীরা ছুটিতে গিয়ে আটকা পড়েছে, তার মধ্যে কিছু সংখ্যক কর্মী পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারলেও বর্তমানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এদের প্রবেশে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া জেনিফার, সরকারের পক্ষ থেকে আজকে নতুন কি ঘোষণা আসবে সেটির উপর নির্ভর করছে আসলে মালয়েশিয়ার পরিস্থিতি। আসলে তো কোন দিকে যাবে এই মালয়েশিয়ার পরিস্থিতি সেটা আসলে আজকের নতুন ঘোষণার পর ছাড়া আসলে কেউ বলতে পারছে না। তো জেনিফার, মোটামুটি এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ খবর। জেনিফার, মালয়েশিয়া থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোকে বিনামূল্যে অন্তত 3 কোটি করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে আগামী 31শে মে থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ করোনার টিকা নিতে পারবেন বলে ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের টিকা নিতে আগের তুলনায় আগ্রহ বেড়েছে। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বিশ্বে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিভিন্ন দেশকে কমপক্ষে 3 কোটি করোনার ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় তিনি বলেন, বিশ্বে অনেক দেশ যেখানে করোনার ভ্যাকসিন পাচ্ছে না, সেখানে কারো করোনার ভ্যাকসিন সংরক্ষণ করার অধিকার নেই। এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 31শে মে থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ করোনার ভ্যাকসিন নিতে পারবেন ফ্রান্সে, যেটি আগে একটি নির্দিষ্ট বয়সসীমায় বাধা ছিল। টিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে আগের তুলনায় মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ অনেক বেড়েছে। আর সংশ্লিষ্টরা জানিয়েছেন আগে মানুষের মধ্যে ভয় আর কিছুটা শঙ্কা থাকলেও এখন নির্দ্বিধায় তারা টিকা গ্রহণ করছেন। আগে মানুষের মনের মধ্যে যে ভয় আর শঙ্কা ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। প্রতিদিন আমাদের এই কেন্দ্রে টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ছে সাধারণ মানুষের। প্যারিসে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশিও আমাদের এই কেন্দ্রে টিকা নিতে আসছেন প্রতিদিন। এখন প্রায় 900 মানুষ এই কেন্দ্র থেকে টিকা নেন। টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে। ভয় পাওয়ার কিছুই নেই, সবাই ভ্যাকসিন নেই, সুস্থ থাকি, নিরাপদ থাকি। অনেক ভয় ছিল যে কি হয় আসলে ডাক্তারদের এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর বুঝতেই পারিনি ভ্যাকসিন নিলাম কিভাবে। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা গ্রহণের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। ফ্রান্সে প্রথম ডোজে টিকা নিয়েছেন 2,72 লাখেরও বেশি মানুষ, আর দ্বিতীয় ডোজে টিকা নিয়েছেন 94 লাখেরও বেশি মানুষ। ভয় আর সংখ্যা দূর হওয়ায় এখন প্রতিদিনই কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনে করোনার টিকা নেওয়ার জন্য দাঁড়াচ্ছেন সাধারণ মানুষজন। মামুনুল বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে সুইডেন। দেশটিতে এ পর্যন্ত 10 লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এছাড়া প্রথম ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা 30 লাখেরও বেশি। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রায় 1 কোটি জনসংখ্যার দেশ সুইডেন 21টি অঞ্চলে ভাগ করে বয়স এবং ঝুঁকি বিবেচনা করে টিকা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রক্রিয়া সুফল পাওয়ার পাশাপাশি নির্বিঘ্নে টিকাদান কর্মসূচি চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। দেশটিতে 30 লাখেরও বেশি মানুষ করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 40 ভাগেরও বেশি। এছাড়া ইতিমধ্যে 10 লাখেরও বেশি মানুষ এরই মধ্যে নিয়েছেন করোনার দ্বিতীয় ডোজ। বর্তমানে সুইডেন তার পরিকল্পনা মাফিক অনুযায়ী এগুচ্ছে। আশা করি গ্রীষ্মের মধ্যে আমরা সবাই করোনার টিকা পেয়ে যাব। কোনো রকম জটিলতা ছাড়া টিকা গ্রহণ করতে পেরে খুশি স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আমি নিজে টিকা পেয়েছি, আশা করি সবাই সুইডেনের টিকা পাবে খুব শীঘ্রই এবং সারা দুনিয়ায় একদিন করোনা মুক্ত হবে।
এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ আগামী 1 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ সরকার। সুইডেনে দ্রুত চলছে টিকা কার্যক্রম, তবে এখনও বাড়ছে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনগণকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিল আলম, দেখছেন আন্তর্জাতিক সময়। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে ইতালির রাজধানী রোমে শুক্রবার সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করেছেন নাগরিকরা। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নতির দাবি সরকারের। এরই মধ্যে আগামী সোমবার থেকে ইতালিতে শিথিল হচ্ছে বিধিনিষেধ, আর 14 জুন থেকে রাজধানী রোমের 3টি বড় অঞ্চলে উঠে যাবে কড়াকড়ি। এদিকে সপ্তাহে শনি ও রোববার 35 বছরের কম বয়সীরাও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে ইতালীয় সরকার। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। G20 আয়োজিত গ্লোবাল হেলথ সামিটে প্রধানমন্ত্রী মারিও দ্রাগির অংশগ্রহণের বিরোধিতা এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে শুক্রবার ইতালির রাজধানী রোমে ব্যাপক বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যেই দীর্ঘ 15 মাস পর সোমবার থেকে ইতালিতে শিথিল হচ্ছে বিধিনিষেধ। গেল বছর ফেব্রুয়ারি থেকে ইতালির বিভিন্ন শহর লকডাউনের কবলে ছিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 14 জুন থেকে রাজধানী রোম সহ লাৎসিও, লোম্বার্দিয়া এবং এমিলিয়া রোমানিয়া বিভাগ সাদা জোনে পরিণত হবে, অর্থাৎ সেখানে কড়াকড়ি থাকবে না। all'Unione Europea e Ursula von der Leyen e anche al governo italiano। এদিকে শনি ও রোববার ওপেন ডেতে 35 বছরের নাগরিকরাও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরা দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন। আমি সকল বাংলাদেশিদের বলবো, আপনারা যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতাভুক্ত হন, ফলে স্বাস্থ্য ঝুঁকি কমবে, প্রস্তুতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ইতালিতে ইতিমধ্যে রেস্টুরেন্ট, সিনেমা হল, জিমনেশিয়াম সহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে কমার্শিয়াল সেন্টারগুলো খুলে দেওয়ার নির্দেশনা রয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম। নতুন শ্রমিকরা এখন থেকে 1 বছরের মধ্যেই তাদের নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এর আগে মালিকানা পরিবর্তন করতে তাদের 3 বছর অপেক্ষা করতে হতো। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রবাসী শ্রমিকরা 3 বছরের পরিবর্তে 1 বছরের মধ্যেই আকামা অন্য কোম্পানিতে পরিবর্তন করতে পারবেন। এতে করে প্রবাসী শ্রমিকরা নিজের যোগ্যতা, কর্মদক্ষতা এবং মেধা দিয়ে কর্মসংস্থান করতে পারবেন। এমন সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েত সরকার ওদেরকে 1 বছরে নিয়েছে। তার মানে হলো এই, আমরা যারা কুয়েতে আসি, বসবাস করি, তারা প্রতি 1 বছর পরে আকামাটা ট্রান্সফার করতে পারবে। কুয়েত সরকারের যে নতুন আইন করছে, 1 বছরের পরে খাওয়া দাওয়ার যে সুযোগ দিয়েছে, ওটার জন্য আমরা কুয়েত প্রবাসীরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। এবং এই করোনা মহামারীর পরিস্থিতিতে কুয়েতের সবাই কুয়েতের আইন মেনে চলবে। কুয়েতে বৈশ্বিক মহামারীর ফলে প্রায় 3.5 লাখ অভিবাসী বিভিন্ন দেশে আটকা পড়েছেন। এর মধ্যে 10 থেকে 12 হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক দেশে আটকা পড়েছেন। করোনার কারণে কুয়েতের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা নিজস্ব কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় শ্রমিক সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। কুয়েতে এ পর্যন্ত 2,94,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 1700-এর বেশি মানুষ। সময় সংবাদ, কুয়েত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এয়ার ইন্ডিয়ার 45 লাখ গ্রাহকের ক্রেডিট কার্ড, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি, হুমকির মুখে যাত্রীদের আর্থিক নিরাপত্তা। এবং ভ্রমণ ভিসায় কাজের আশায় আরব আমিরাত গিয়ে প্রতারণার শিকার বহু বাংলাদেশি। দালালের খপ্পরে পড়ে হারিয়েছেন সর্বস্ব। দুর্ধর্ষার লাগবে দূতাবাসের হস্তক্ষেপ কামনা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।